প্রথমত এটা সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের রাজনৈতিক এক, সদিচ্ছা। আর নির্বাচন এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং চূড়ান্তভাবে ভোটার বা জনগণ, তাদের বলতে পারেন একটা যৌথ উদ্যোগ, যৌথ প্রচেষ্টার ফলাফল হবে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য অথবা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এখানে সরকারি ভূমিকাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এখানে রাষ্ট্র যারা পরিচালনা করেন, ফিল্ড লেভেলে যারা নির্বাচনের ব্যাপারে দায়িত্ব পালন করে আসছেন, ডিসি সাহেব, এসপি সাহেব, থানার দারোগা, স্থানীয় পর্যায়ে, তাদের উপরে ডিরেকশনটা কি যাচ্ছে, রাজনৈতিক বার্তাটা কি যাচ্ছে সরকার থেকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিক থেকে যেটা আমার ভাই উল্লেখ করার চেষ্টা করছিলেন, সরকারের নিরপেক্ষতা 100% নিশ্চিত করা দরকার। এবং ইতিমধ্যে এই সরকার নিরপেক্ষ, এটা এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না। এটা নিয়ে আমরা আজকেও কথা বলেছি এখনো পর্যন্ত, কারণ এই সরকার একেবারে যাত্রার প্রথম দিন থেকেই তাদের নিরপেক্ষতা প্রথম দিন থেকেই প্রশ্নবিদ্ধ হতে হতে এই পর্যায়ে এসছে। আমি যদি ওই আলোচনা যদি খুব বেশি দূর নাও যায়, ইতিহাসের সেরা নির্বাচন যদি তাকে করতে হয়, যেসব প্রশ্নে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, আপত্তি আছে, সমালোচনা আছে, বড় দাগের আছে, সাধারণ মানুষ জানে একটা বিশেষ দল, বিশেষ অংশ, বিশেষ গোষ্ঠী, আমাদের তরুণদের দলের প্রতি সরকারের যে প্রত্যক্ষ পরোক্ষ যে বহুমাত্রিক যে মদদ, এবং আরও তার চারপাশে নাম উল্লেখ না করলেও নানা রাজনৈতিক শক্তি আছে যারা নানাভাবে সরকারের প্রণোদনা নানাভাবে যারা পেয়ে আসছেন। অনেকটা বলে না, গাছেরটা খাওয়া, নিচেরটা তারপরে কোরানো। তো সরকারের এইগুলোকে পুরোপুরি বন্ধ করা দরকার। প্রথমত ওই জন্য বললাম পলিটিক্যাল উইলটা কি, ইতিহাসের সেরা নির্বাচন করার জন্য সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, ইতিহাসের সেরা কেন, তাহলে আমরা হয়তো আরেকটা খারাপ নির্বাচনও ঝুঁকিটা থাকবে। তাহলে সরকারের এই জায়গা থেকে আমি সরকারের পলিটিক্যাল উইল, তার জেস্চারের উপরে আমি আস্থা রাখতে চাই। তিনি বললেন না যে এটা তাদের দ্বিতীয় অধ্যায়ের কাজ শুরু হয়েছে। আমি গত 3 দিন ধরে বলছি, দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হচ্ছে যেসব কারণে সরকার বিতর্কিত হচ্ছেন, বিতর্ক থেকে সরকারকে সরে আসা। এক, উপদেষ্টা মণ্ডলী যাদের ব্যাপারে গুরুতর প্রশ্ন আছে, বড় দাগের প্রশ্ন আছে, আপত্তি আছে, সমালোচনা আছে, সরকার নিরপেক্ষতা যেসব কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাদেরকে সসম্মানে তাদেরকে অব্যাহতি নিতে বলা, অব্যাহতি দেওয়া। এই সরকারকে বাস্তবে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতন একটা দল নিরপেক্ষ, নির্দলীয় নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে হবে। বিশেষ কোনো অংশকে কোনোভাবেই মদত যোগানোটা তাদের কাজ না। এটা করতে চাইলেই বহুমাত্রিক সংকট তৈরি হবে। তাহলে এটা হলো সরকারের 1 নম্বরের কাজ। তারপরে আপনি যেটা বলছিলেন, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হলো যেই ফ্যাসিবাদকে আমরা একটা গণ অভ্যুত্থান, গণজাগরণের মধ্য দিয়ে আমরা হটিয়েছি, তারা তো নানা চেহারায় তারা ফেরার চেষ্টা করবেন এবং আশঙ্কা আছে সেটা কি রূপ নেবে, চেহারা নেবে আমরা জানি না। কিন্তু সেখানে এখন এই অনেকগুলো চ্যালেঞ্জ হতে পারে। সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি। এখনো পর্যন্ত পেশাদারিতে দায়িত্বে আমার ল এনফোর্সিং এজেন্সিজ, এটা আমরা এখনো বলতে পারি না যে তারা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন তারা নিশ্চিত করতে পারবেন। কিন্তু যে সময় আছে, সরকার যদি প্রয়োজনীয় উদ্যোগ নেয়, প্রচেষ্টা নেয়, তারা যদি বিধি ব্যবস্থা নেয়, সবাইকে তারা যে আস্থার মধ্যে এটা পেশাদারিত্বের দায়িত্ব যদি করতে পারেন, আমি মনে করি ভালো নির্বাচন করবার সুযোগ আছে। থার্ড, যেটা আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, এই আগামী নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হবে কিনা, তার ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। একটা তো হচ্ছে যে আমরা দেখছি রাজনৈতিক সিনারিওতে আওয়ামী লীগ এবং তার বহু বছরের পুরনো মিত্ররা কেউ এখনো রাজনৈতিক দৃশ্যপটে নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজকে কি এরকম একটা সিদ্ধান্ত হয়েছে নাকি যে স্থগিত থাকলে তার নিবন্ধনটাও নিষিদ্ধ হবে, স্থগিত হবে? তাহলে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে, আচ্ছা, তাহলে আওয়ামী লীগের প্রতীক বাদ। তাহলে আওয়ামী লীগের বাকি যে শরিকরা আছেন, জাতীয় পার্টি থেকে শুরু করে বাকি যারা ছিলেন নানাভাবে, তাদের ফেট কি, তাদের ভবিষ্যৎ কি?
তাদের ব্যাপারে নির্বাচন কমিশনের তাদের চিন্তাভাবনা, তারা তো একা না, সামগ্রিকভাবে এই ব্যাপারে রাজনৈতিকভাবে সরকারের দৃষ্টিভঙ্গি, এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের ঘাড়ে চাপালে হবে না। নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দল, এটারও একটা সম্মিলিত একটা মতামতের প্রশ্ন আছে। আর তারপরে ধরুন তাদের সংখ্যা নিয়ে প্রশ্ন হোক, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, যাই তাদের ভোটাররা আছে, আপনি তাদের জন্য অপশানটা কি আগামী নির্বাচনে? যারা ধরুন নৌকা কি ধানের এই অথবা তাদের নানা মার্কাই, দলগুলোর তো অসংখ্য, এখানে প্রায় 10-15টা দল আছে যাদের মার্কা আছে, যে মার্কাগুলো তারা বিভিন্ন সময় তারা ইলেকশন করেছে। এই মার্কাগুলো যদি না থাকে, তাদের দল সমর্থক ভোটার, তাদের জন্য আগামী নির্বাচনে তাদের জন্য অপশানটাকে, এটা বহুত্ববাদী সমাজ, এটা ইনক্লুসিভ সমাজে, তো আপনি কি বাধ্য করবেন তারা ভোট থেকে অ্যাবস্টেইন করবে, অথবা তারা বাদে বাকি যে দলগুলো আছে ভোটের আনন্দে তারা কোনো না কোনো মার্কায় তারা ভোট তারা দেবেন? ব্যাপারটা কি এরকম? শেষ বাক্যটা বলি এখন। সুতরাং আমরা তো নিশ্চয়ই ইতিহাসে যদি সেরা নির্বাচন আপনাকে করতে হয়, তাহলে প্রথমত ভোটাররা ব্যাপকভাবে উপস্থিতি, অংশগ্রহণের, এটা হচ্ছে প্রাইমারি বিষয়টা হচ্ছে এটা। আমাদের মানুষ যে নির্বাচনকে উৎসব মনে করে, 17 বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, 3-3.5 কোটি নতুন ভোটাররা তারা জানেই না যে ভোটটা কি। তাহলে তাদেরকে কিভাবে আপনি অর্গানিক্যালি যুক্ত করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর হাসিনার 15 বছরে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দল, আমরা কেউ নির্বাচনে অংশ নেই। 18 সাল যদি আমি বাদটা দিই, সেটা তো আরেকটা চূড়ান্ত তামাশা হয়েছে, তখন নির্বাচন একতরফা হয়েছে। এবার যদি হয় যে বাকি একটা অংশ এবার গণেশ উল্টে যাওয়ার পরে তারা নির্বাচনের দৃশ্যপটেই নাই, তার মানে যারা বিরোধী দলে ছিল তারা এবার দৃশ্যপটে। এখন তাদের মধ্যকার প্রতিযোগিতা, সেই নির্বাচন এখন এটা আপেক্ষিক ব্যাপার। একটা গণজাগরণ, গণঅভ্যুত্থানের পরে তো নিশ্চয়ই যাদের ফ্যাসিবাদের তকমা আছে, অপরাধের জন্য যারা এখন দায়ী, যাদের বিচার চলছে, তো তার সঙ্গে এই তাদের গণতান্ত্রিক অধিকার একটা প্রশ্ন আছে, সেটা অপরাধীর ক্ষেত্রে। কিন্তু সাধারণ যে লক্ষ লক্ষ মানুষ, ভোটাররা যারা আছেন, যদি 1 কোটি 1.5 কোটি যদি ভোটার থাকে সব মিলে, তাহলে তাদের জন্য আপনার অপশানটা কি এক? আর সেই জায়গা থেকে এই প্রশ্নটা তো দেশের ভেতরে বা এক্সটার্নালি, ইন্টারন্যাশনালি এই প্রশ্নটা আসতে পারে যে আপনি একটা ইতিহাসে সেরা নির্বাচন করলেন, তাহলে একটা অংশের জন্য আপনার কোনো অপশানটা নাই, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, এরকম কথা আপনি খুব জোর দিয়ে আজকে কিন্তু বলার সুযোগ নেই। অনেকটা আমরা কাটাতে পারবো নির্বাচন যদি উৎসবমুখর হয়, ভোটের টার্ন আউট যদি একটা বিরাট সংখ্যক হয়, তাহলে এটাকে রাজনৈতিক দিক থেকে এটাকে খানিকটা উত্তরটা সেভাবে দেওয়া যেতে পারে। যেটা আলোচনা হলো সেটা হলো প্রথমত আমাদের এখানে একটা, যদি আমরা বড় দাগের চিন্তা করি, এখানে একটা জাতীয় নির্বাচন হওয়া দরকার। এ ব্যাপারে মানে আমরা এখানে 3 জন একমত, বা আপনি নিশ্চয়ই একমত হবেন। এই নির্বাচন হওয়া দরকার। হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধের জায়গাটা কোনটা একটু চিন্তা করেন। সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধ হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ তিনি বন্ধ করে দিয়েছিলেন। তিনি ভোটের আয়োজন করেছেন, কিন্তু ওনার মার্কার বাইরে অন্য কারো কোনো প্রতিদ্বন্দ্বিতা করা নির্বাচনে জেতার কোনো সুযোগ বাস্তবে ছিল না। তার মানে আমরা তাহলে নিয়মতান্ত্রিকভাবে একটা লিবারেল ডেমোক্রেসি যেখানে ফাংশন করে, বা একটা যেটাকে আমরা বলি একটা বুর্জোয়া গণতন্ত্র যেখানে কাজ করে, তাহলে আপনাকে প্রতি 5 বছর, কোথাও 4 বছর পর পর আপনি ভোট দেবেন, মানুষ ভোট দেবে, পছন্দের দল বা প্রার্থীকে নির্বাচিত করবে। হাসিনা এটা বন্ধ করে দিয়েছিল। তাহলে সুতরাং নির্বাচনের বাইরে বাংলাদেশের আপাতত অন্য কোনো চয়েস নাই, এ ব্যাপারে আমরা একমত। 2 হচ্ছে সেই নির্বাচনটা যাতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য হয়, সে ব্যাপারেও আমরা সবাই নিশ্চয়ই আমরা একমত হব। একটা খুব পরিষ্কার, যেখানে রাজনৈতিক বাস্তবতার জন্য আমরা ইনক্লুসিভ নির্বাচন করতে চাই, কিন্তু একটা অংশ আগামী ফেব্রুয়ারিতে আশা করছি যে জাতীয় নির্বাচন তারা অংশগ্রহণ করতে পারছেন না। এবং বাস্তবে আওয়ামী লীগকে যদি রাজনৈতিক কার্যক্রম যদি নিষিদ্ধ নাও করা হতো, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই যুগে কোনো দলকে আপনি রাজনৈতিকভাবে নিষিদ্ধ করাটা কোনো সমাধান না। কারণ কোনো সংগঠিত কোনো দলকে
জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখন আমি বলেছি যে এটা কোনো সমস্যার কোনো সমাধান না। একটা অর্গানাইজড দলকে আপনি মোকাবেলা করবেন ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, অর্গানাইজেশনালি, কালচারালি, একটা লম্বা একটা যাত্রার প্রশ্ন। তো এটা একটা রাজনৈতিক বিবেচনা থেকে সেগুলো করে। তো তাহলে সেই জায়গা থেকে ধরেন তারা এখানে করতে পারলো না, তাহলে বাকিদের মধ্যে বাকি যারা আছেন তারা যাতে একটা নিজেদের মধ্যে একটা ফেয়ার গেম তারা যাতে প্লে করতে পারেন, এবং সেখানে সরকার তার যেটা এখন উনি ধরেন গত 10-11 মাস যদি উনি এনসিপির দিকে ঝুঁকে থাকেন, যদি ধরে নিই উনি ডান দিকে ঝুঁকেছিলেন, এখন তিনি যদি রাইট ট্র্যাকে আসতে গেলে তো ওনাকে একটু বাঁয়ে দিকে মোড় নিতে হবে। সেটা যদি মনে করেন যে বিএনপি মুখো হয়েছে, আপনাকে যদি সেন্টারে আসতে হয়, যদি আপনাকে মাঝখানে আসতে হয়, তাহলে তো আপনাকে ডান থেকে কিছুটা আপনাকে বাঁ দিকে আপনাকে টার্ন নিতে হবে। এখন সেটা যদি মনে হয় যে সরকার বিএনপি মুখে হয়েছে, সেটা নিশ্চয়ই আমরা কেউ দেখতে চাইবো না। আমরা চাইবো যে সরকার তারা তাদের চোখে সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার সবাই সমানভাবে সমান জাস্টিস পাবে, সমানভাবে তাদেরকে বিবেচনা করা হবে। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, আগামী নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ। প্রধান দায়টা কিন্তু পড়বে কিন্তু সরকারের। এবং যদি নিরপেক্ষতা যদি বড় দাগের প্রশ্নবিদ্ধ হতে থাকে, আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও কিন্তু হাজির করতে পারে। আজকে না হলে কালকে না হলে পরশুদিন যে সরকার নিরপেক্ষ, ইতিমধ্যে আমার উচ্চ আদালতে আমার সেখানে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে একটা রায় হয়েছে, এখন রিট আছে, এখন উচ্চ আদালতে আরেকটা হিয়ারিং হবে। আমরা এবং ঐক্যমত কমিশনে আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার পুনঃস্থাপনের জন্য। তাহলে সেদিক থেকে খুব ভ্যালিড গ্রাউন্ড আছে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে রাজনৈতিক দলগুলোকে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাকে হাজির করা। আমি প্রফেসর ইউনুসকে বলেছি যে মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না, আমার দাদু বলতেন, অথবা যুদ্ধের ময়দানও আমরা আমাদের কমান্ডার চেঞ্জ করতে চাই না। অর্থটা কি? আমরা তার নেতৃত্বে আমরা একটা জাতীয় নির্বাচন করতে চাই, কিন্তু তাকে নিশ্চিত করতে হবে যে তিনি বিশেষ কোনো পক্ষ অবলম্বন তিনি করছেন না, তার বিশেষ কোনো পছন্দের জায়গাটা নাই, তার পছন্দের জায়গা একটাই, তিনি যে সেরা নির্বাচন করতে চান সেটাই তার প্রধান বিবেচনার জায়গাটা। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নির্বাচন তিনি বিশ্বমাপের মানুষ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সরকার গত 11 মাসে তার কাজগুলো ওই বিশ্বমাপের কাজগুলো হয়নি। একটাই আমি বলবো বিশ্বমাপের কাজ, এবার আমরা যে বিচার তো সবার দাবি, এবার আমরা যে ঐক্যমত কমিশন, আমরা যে একটা রিফর্মের যে আলোচনাগুলো করছি, তাও রাজনৈতিক দলগুলোর আমাদের প্রায়র কমিটমেন্ট ছিল বলে আমরা 14 দফা 31 দফায় এবং বিভিন্ন দলের দফাগুলোতে সেখানে আলাপ আলোচনা করে অনেক বড় দাগের বোঝাপড়া এসছে, যেটা স্বাভাবিক অবস্থায় জায়গাটায় আসতো না। এটা মনে করি বাংলাদেশের একটা রাজনৈতিক অভিযাত্রার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক, যেটা অনেকটা আমি একটা ম্যাগনা কার্টার মতন আমি বিবেচনা করতে চাই। এটা করে যদি নির্বাচন করে সরকার যদি বেরিয়ে যেতে পারে, শত সমালোচনার পরেও সরকারকে আমি কিন্তু A+ দিতে আমি কিন্তু দ্বিধা করব না। অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমাদেরকে আস্থার মধ্যে নেওয়া। প্রথম হচ্ছে যে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তো আমরা আমাদের যে কোদাল মার্কা, আমরা তো এই কোদাল মার্কা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচন করার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। 2008 এবং 18 তো আমরা নির্বাচন অংশ নিয়েছিলাম, 18 তো চূড়ান্ত তামাশা হয়েছে আপনারা জানেন। এবার আমাদের একটা রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতির জায়গাটা আছে। আমরা গণতন্ত্র মঞ্চগতভাবে কথা বলবো, আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে, যারা বাইরেও আছেন অন্যান্য দেশপ্রেমিক গণতন্ত্রকামী শক্তিগুলোর সাথেও আমরা এ ব্যাপারে আমরা নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করব, কথা বলবো। আর আপনি যেটা আমাকে বলছিলেন যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সনদের ব্যাপারে প্রথমত আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যখন আমরা একমত হয়ে সনদে স্বাক্ষর করব, এটা আমি মনে করি এক ধরনের ম্যাগনা কার্টার মতন। এটা বাস্তবায়ন প্রক্রিয়া না হলে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করবে না বলে জানিয়েছে। আমি না বাস্তবায়ন তো আপনি যখন সংবিধানের প্রশ্ন আসবে, সংবিধানকে যদি আপনাকে পরিবর্তন করে, তাহলে একটা আপনার পপুলার ম্যান্ডেট লাগবে, সংসদ লাগবে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ লাগবে। এখন আপনি যদি এটাকে মনে করেন একটা অধ্যাদেশ দিয়ে করবেন, তো আমি আপনাকে একটা মনে করিয়ে দিচ্ছি, 2007-08-এ ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 173টা অধ্যাদেশ হয়েছিল, হাসিনা মাত্র 23 বা 26টাকে আইনে পরিণত করেছিল, বাকিটা কিন্তু কোনোটা দ্যাট ওয়াজ আনঅ্যাটেন্ডেড। তো সুতরাং এটা
আপনি কোনো কিছু জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটা আলোচনা করছি, এলএফের মতন কোনো একটা আলাপ আলোচনা করে একটা লিগ্যাল কোনো ফ্রেমওয়ার্কের জায়গায় আমরা একমত হতে পারি কিনা, হতে পারলে এটা ভালো। কিন্তু এটাকে জবরদস্তি করে এটা নিয়ে কোনো অচল অবস্থা তৈরি করা মানে হচ্ছে যে গোটা নির্বাচনটাকে যদি ভণ্ডুর হয়ে যায় তাহলে দেশ কিন্তু চূড়ান্ত সর্বনাশের পথে কিন্তু যাবে। সে ওরকম আত্মঘাতী কৌশল পদক্ষেপ দলীয় স্বার্থে নিশ্চয়ই আমরা কেউ গ্রহণ করব না।